এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে কিছু কৌশল শেখাবো আপনাদেরকে, যে টেকনিকগুলো শিখে রাখতে পারলে একদিন না একদিন এই সফলতা নিজেই অর্জন করতে পারবেন। তো এমনই কিছু টেকনিক আজকে আপনাদেরকে শেখাবো। আমি থাকি আর না থাকি, এই টেকনিকগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, পুঁজিবাজার থেকে আপনি গেইনার হতেই হবে এবং হবেনই। তো এই টেকনিকগুলো যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে আশা করি আপনি নিজেও একদিন আমার মতন এরকম অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো আশা করি আপনারা এই টেকনিকগুলো শেখার, পুঁজিবাজারে যেহেতু আপনারা যুক্ত রয়েছেন, এই অ্যাপ্লাইগুলো আপনারা ফলো করার প্রয়োজন। তো চলুন একে একে এই টেকনিকগুলো আপনাদেরকে শিখাই। আপনারা ইতিমধ্যেই আজকের ভিডিও টপিকটি কিন্তু দেখেছেন। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে এই টেকনিকগুলো অবশ্যই ফলো করার প্রয়োজন। তো এই টেকনিকগুলো কী কী আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। যদি সত্যিকারের একজন বিনিয়োগকারী হয়ে থাকেন, তাহলে আপনাকে এই বিষয়গুলো নজরদারিতে রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আশা করি আপনারা এই মহান এই কাজটি করবেন, কারণ আপনি যেমন উপকৃত হবেন, হাজারো বিনিয়োগকারী যেন উপকৃত হয়, সেই জন্যই বললাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন, শেয়ার করে ওনাদেরকেও কিছুটা শুনবার সুযোগ করে দেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। চলুন একে একে আলোচনাটি করার পূর্বে গত কার্য দিবসের কিছু আলোচনা করি। আপনারা সকলেই অবগত রয়েছেন, ডিএসসি 100 সূচক 89, প্রায় 90 পয়েন্টের মতন ডিএসসি 100 সূচক মাইনাস হয়েছে। তো এটি কেন হয়েছে, আমার যতটুকু ধারণা যে অনেকেই কিন্তু অনেক প্রফিট হয়েছে, প্রফিট টেকিং করেছে। আশা করি এই চেঞ্জটি চলে আসবে, আবার পজিটিভ দেখতে পারবো। তো আমরা যদি দেখি লেনদেনের গতি, তাহলে দেখতেই পারতেছি বিগত 2টি কার্য দিবসের যে লেনদেন, সেই লেনদেন থেকে কিন্তু কিছুটা লেনদেন কমে গিয়েছে, যেখানে 1177 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি, তাহলে দেখতেই পারতেছি 65টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, দর হারানোর তালিকায় ছিল 301টি কোম্পানি, এবং 28টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই, তাহলে দেখতেই পারতেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরটি প্রথম অবস্থানে ছিল, এবং এই সেক্টরে 10টি স্টক ছিল পজিটিভে। দ্বিতীয় অবস্থানে টেক্সটাইল সেক্টর ছিল, টেক্সটাইল সেক্টরে 10টি স্টক ছিল পজিটিভে, এবং তৃতীয় অবস্থানে থাকা ফাইন্যান্স সেক্টর, এই সেক্টরটির 9টি স্টক ছিল দর বাড়ার তালিকায়, এবং চতুর্থ অবস্থানে থাকা মিউচুয়াল ফান্ড, এই সেক্টরটির 6টি স্টক ছিল পজিটিভে, এবং পঞ্চম অবস্থানে থাকা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরটির 6টি স্টক ছিল পজিটিভে। এই ছিল গত কার্যদিবসের কিছু আলোচনা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে ডিসকাস করব, সেটি টেকনিকগুলো। আমরা যখন একটি স্টকে বিনিয়োগ করতে যাই, তখন আমাকে যদি নিজেকে দিয়ে উদাহরণ দেখাই, তাহলে আমি যখন স্টক ক্রয় করতে যাব, তখন দেখব এই স্টকটির আরএসআই কত। আরএসআই খুবই গুরুত্বপূর্ণ একটি স্টকের। আর আমি যখন বিনিয়োগ করতে যাই, অবশ্যই আমি ফলো করি স্টকটি কি এখন কারেকশন হচ্ছে, নাকি আপ ট্রেনে রয়েছে, আপ ট্রেনে যাচ্ছে। এই বিষয়গুলো প্রথম ফলো করে থাকি। আপনারা একে একে নোট করে রাখার চেষ্টা করবেন এবং নোট করবেন, বিষয়গুলো একদম ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই বিষয়টি আপনাকে ফলো করতে হবে, ক্যান্ডেলটিকে ফলো করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আরএসআই, 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং লো আরএসআই আমরা এন্ট্রি দেওয়ার জন্য চেষ্টা করব সবসময়, এবং হাই আরএসআই এক্সিট নেওয়ার চেষ্টা করব। তো আমরা আজকে এমনই একটি স্টক নিয়ে এক্সাম্পল বোঝানোর চেষ্টা করতেছি, যেটি আপনারা স্ক্রিনেই দেখতে পারতেছেন, ইএইচএল, ইস্টার্ন হাউজিং লিমিটেড। এই স্টকটি নিয়ে কিন্তু আমরা টেকনিক্যালি যে অ্যানালাইসিসটি, সেটির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে দিছি। তো এই স্টকটি এই মুহূর্তে যদি আমাকে বলেন যে 88 টাকায় 10 পয়সাতে ক্লোজিং হয়েছে, আমি কি এখানে এন্ট্রি দিব? না। এই স্টকটি আমি যদি প্ল্যানিং করি যে কোথায় এন্ট্রি দেওয়া যাবে,
আমার সর্বপ্রথম প্ল্যানিং থাকবে যে এই সাপোর্টটি হলো ৭৮ টাকা ৯০ পয়সা। এখন আমাকে এই ৭৮ টাকা ৯০ পয়সার আসলে পরে আমি প্ল্যানিং করব এই স্টকটিতে এন্ট্রি দেওয়ার জন্য। তখন আরএসআই কিন্তু কিছুটা ন্যারো হয়ে আসবে আরও। তো এই যে এই প্রাইসটি এবং এই প্রাইসটি আসার পর যদি আবারও ফল করে, প্রাইস যদি আবারও ফল করে, তখন কিন্তু আমাকে আরও টেকনিক্যালি যে বিষয়গুলো ফলো করতে হবে। তখন কি করতে হবে? মার্কেট ভালো রয়েছে, সব কিছুই ভালো রয়েছে, এই স্টকটি আরও কিছুটা কারেকশানে যাচ্ছে। তাহলে আমাকে পরবর্তী যে রেজিস্ট্যান্স সাপোর্টটি পরবর্তী যে সাপোর্টটি সেই সাপোর্টটিকে আমাকে ফলো করতে হবে। সেই সাপোর্টের কাছাকাছি আসলে নিশ্চয়ই আমাকে ব্যালেন্স রাখতে হবে। আর তখন এই এই যে এই ৭৮ টাকা সামথিং যে সাপোর্টটি আবার ভেঙে গেল, তখন কিন্তু আমাকে এই পরবর্তী যে সাপোর্ট তার কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে আমাকে অ্যাভারেজ করে নিতে হবে। পরবর্তী সাপোর্টের দিকে কিন্তু আবার এই স্টকটি ঘুরে যাবে, হোক ১০ দিন, ১৫ দিন, ১ মাস, ১.৫ মাস, ২ মাস, কিন্তু ঘুরে যাবে। তো এটি হলো আমাদেরকে বুঝতে হবে। এখন কথা হলো ক্রয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমি বিক্রি করতে যাব, সেল করতে যাব, তখন আমার কি করা উচিত? আমরা সর্বপ্রথম যখন সেল করতে যাব, যেহেতু আমরা লো আরএসআই এ ক্রয় করলাম, হাই আরএসআই এ এক্সিট নিব। তো আমাকে ফলো করতে হবে ৭০ আরএসআই এবং রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটি আরএসআই এর মাধ্যমেই কিন্তু আরএসআই রেজিস্ট্যান্স যেহেতু ব্রেকআউট করতে যাবে, তখন কিন্তু আরএসআই আমাকে সিগন্যাল দিবে। তখন আমি যদি মনে করেন যে ৭৮ টাকা সামথিংয়ে ক্রয় করলাম, এখন ৭৮ টাকা সামথিংয়ে ক্রয় করার পর স্টকটি আপে যাচ্ছে এবং তার আপে যাওয়ার পর যে গ্রিন ক্যান্ডেল দিয়ে যে আপে যায়, সেটি যদি আমরা ফলো করতে থাকি, তখন যে রেজিস্ট্যান্সটি থাকে সেই রেজিস্ট্যান্সটিকে আমাকে ফলো করতে হবে, সঙ্গে সঙ্গে আরএসআইটিকেও ফলো করতে হবে। তাহলে ধরেন রেজিস্ট্যান্স কত, আমি ৭৮ টাকা ৭০ পয়সায় ক্রয় করলাম, তখন প্রথম যে রেজিস্ট্যান্সটি আমাকে ফলো করার প্রয়োজন সেটি আমরা দেখার চেষ্টা করব। সর্বপ্রথম আমি দেখব যে এটার রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, সেই রেজিস্ট্যান্সটি আমাকে ফলো করে তারপর আমি প্ল্যানিং করব এই স্টকটি কোথায় কোথায় প্রাইসে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি ৭৮ টাকা সামথিং থেকে আমি ক্রয় করে থাকি, তাহলে আমাকে সর্বপ্রথম যেটি ৮৬ টাকা ১০ পয়সা রেজিস্ট্যান্স, এটাকে আমাকে ফলো করতে হবে। এই রেজিস্ট্যান্সটি যখন দেখব ক্লোজিংয়ের আগে ব্রেকআউট করে দিতেছে এবং ক্যান্ডেলটি খুবই একটি ভালো সুন্দর ক্যান্ডেল তৈরি হয়েছে, তখন কিন্তু আমার সেল না দিয়ে অপেক্ষা করতে হবে আরও ভালো প্রাইস যেহেতু হতে যাচ্ছে, সেই প্রাইসটি কত হতে পারে ওইটাকে আমাকে নজরদারি করতে হবে। যেমন পরবর্তী যে রেজিস্ট্যান্সটি আমি দেখতে পারলাম, এটি হলো ৯৩ টাকা ৩০ পয়সা। তাহলে আমাকে ফলো করতে হবে ৯৩ টাকা ৩০ পয়সা রেজিস্ট্যান্স। এই ৯৩ টাকা ৩০ পয়সা যে রেজিস্ট্যান্সটি, সেটি যখন টাচ করবে আরএসআই কি বলিতেছে, ৭০ ব্রেকআউট করতেছে কিনা, এটাকেও কিন্তু আমার নজরদারিতে রাখতে হবে। এইভাবেই কিন্তু আমাদের এই টেকনিকগুলো ফলো করে কিন্তু যদি বিনিয়োগ করতে পারি, তাহলে আমরা কিন্তু কখনো বিনিয়োগ আমাদের যে ক্ষতিগ্রস্ত হব এই টেনশনটি করতে আর লাগবে না। কারণ আমি কিন্তু আরএসআই এবং যে সাপোর্ট রেজিস্ট্যান্স সব কিছুই কিন্তু আমি জানতে পারলাম, সব কিছুই কিন্তু আমি বুঝতে পারলাম। তাহলে আমাকে আর এই ক্ষতিগ্রস্ত হওয়ার যে একটি মানসিক টেনশন, এখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো। তো আমরা সকলেই যখন বিনিয়োগ করতে যাব এবং যারা বিনিয়োগ করে রেখেছি, তারা যেন এই বিষয়গুলোকে অবশ্যই খুবই নজরদারিতে রেখে তারপর প্ল্যানিং করি। এবং আপনাদের যে কোনো স্টকের সাপোর্ট রেজিস্ট্যান্স যদি জানতে চান, যদি আপনারা না বুঝেন, তাহলে আমি আপনাদেরকে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। নিশ্চয়ই আপনার স্টকের নাম এবং স্টকের সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, সে সকল তথ্য যদি জানতে চান এবং আরএসআইও যদি জানতে চান, অবশ্যই আপনাকে লিখতে হবে এই বিষয়গুলো। আমি আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে সময় সুযোগ মতে জানিয়ে দিব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি আপনারা যে তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম, এই মুহূর্তে এই তথ্যগুলো আপনাদেরকে জানানোর প্রয়োজন ছিল, সেই তথ্যগুলো আপনাদেরকে জানালাম। এই তথ্যগুলো যদি আপনারা কেউ টেনে টেনে দেখে থাকেন, দয়া করে আবারও বলবো, পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং এই বিষয়গুলো আপনারা জানুন। এইগুলো আপনাদের জানার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে, সবসময় জানার প্রয়োজন রয়েছে, কিন্তু এই মুহূর্তে
যেহেতু বাজারের একটি ভালো একটি কারেকশন হয়েছে, মানে প্রাইস মার্কেটে ডিএসসি 100 সূচক মাইনাস হয়েছে। এখন আপনারা টেনশনেও থাকতে পারেন। আশা করি এই টেনশন থেকে মুক্ত হবেন এবং আগামী দিনগুলোতে আপনাকে এই 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 যে টেকনিক্যালি যে তথ্যগুলো, এই তথ্যগুলো আপনাকে অনেক সহযোগিতা করবে। তো ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেন। এটি আপনার একটি মহান কাজটি আপনি করে সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে কিছুটা সহযোগিতা করার চেষ্টা করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিলাম।